আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি এবার। আচ্ছা, আচ্ছা। সরি ফর দ্য ইন্টারাপশন। আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য আরেকটা নিউজ আপনাদের দিয়ে রাখি, যেজন্য মূলত আমার স্টার্ট করতে একটু লেট হলো। এই প্রেজেন্টলি আপনাদের ক্লাসে আমি জয়েন দিব তার আগে আমার একটা আপনার জবের রেজাল্ট দিল। ভাইবা দেওয়া ছিল, সেইটাই তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সাকসেসফুল হয়েছি। এটা হচ্ছে অফিসার আইটি সোনালী ব্যাংক, বুঝছেন? এজন্য হচ্ছে আমার ফোন আসতেছিল, এজন্য একটু লেট হয়েছে আপনাদের জয়েন করতে আপনাদের ক্লাসে। আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে আবার পড়াশোনায় ফিরে আসি। হঠাৎ নেটেও জি প্রবলেম দিল। আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম যে প্রত্যেকটা বিষয় আমরা আরেকটু রিভাইজ দিয়ে আসি। এফডিএমই হচ্ছে প্রত্যেকজন ইউজার ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ইউজ করবে। আপনাদের মনে আছে? আমি ছবিতে গেলাম না। টিডিএমএ হচ্ছে ফুল ফ্রিকোয়েন্সিটা ইউজ হবে, কিন্তু বিভিন্ন ইউজার বিভিন্ন টাইমে বিষয়টা ইউজ করবে। আর সিডিএম যেটা ছিল, সিডিএম হচ্ছে কোড। এখানে সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি এবং সম্পূর্ণ টাইম ইউজ হবে। প্রত্যেকটা ইউজারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোডিং থাকবে, যেটা দিয়ে আমরা একজনের মেসেজ থেকে অন্যজনের মেসেজটা ডিফারেন্সিয়েট করতে পারবো। সো এই তিনটা হচ্ছে আমরা শিখছিলাম। তো তিনটার ভিতরে আমাদের তো দেখা মতে বেস্ট মনে হচ্ছে কি সিডিএমএ, যেহেতু আমরা ফুল টাইম ফুল ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারতেছি। স্যার। স্যার আপনার কি বলেন? নেটে প্রবলেম হচ্ছে স্যার, শুনতে পাচ্ছেন না? না? কথা কেটে 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 যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা। তো সেই সমস্যা কি সবার সবার হচ্ছে না হলে আপনার হচ্ছে? যদি সবার হয় তাহলে না স্যার, ঠিক আছে, আপনারটা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আপনার নেটের সমস্যা হচ্ছে। আমি এখন ফোন দিয়ে নেট কানেক্ট করছি, যাতে করে সমস্যা নয় আর কোনো। ওকে, তাহলে আপনি একটু আপনার ওকে স্যার। সেটআপটা একটু চেক করেন। ওকে, তাহলে দেখেন আমরা যদি একটা এক্সাম্পলের ভিতরে আসি যে এফডিএমএ, এইটাকে আমরা চিন্তা করি এরকম যে একটা লার্জ রুম আছে, রুমের ভিতরে আমরা কতগুলো স্মল রুম চিন্তা করলাম। সাপোজ একটা হল রুম, বড় একটা হল রুম আছে। হল রুমের ভিতরে আপনার যে টাইলস গুলো দেওয়া আছে, কয়েকটা টাইলস নিয়ে আমরা একটা ছোট রুম অ্যাজিউম করলাম। এখন সেই রুম গুলোর ভিতরে ইজ পেয়ার অফ পিপল, যে প্রত্যেকটা লোক একে অন্যের সঙ্গে কথা বলতেছে। এটাকে আমরা এফডিএম এর এক্সাম্পল হিসেবে ধরতে পারি। এফডিএম তে আমাদের ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি, অনেক ফ্রিকোয়েন্সির ভিতরে এক একজন এক একটা কমিউনিকেশনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছিলাম। সো এখানেও এরকম একটা রুমটাকে আমরা ধরলাম বড়, রুমটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আর এর ভিতরে আমরা আমরা অল্প একটু স্পেস বা কয়েকটা টাইলস নিয়ে ছোট একটা রুম চিন্তা করলাম। মানে ওদেরকে আমরা কিছু ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, তারা ওই ফ্রিকোয়েন্সি ইউজ করে কমিউনিকেট করবে। তো আপনারা কি এই এক্সাম্পল যেটা দেওয়া আছে এফডিএম এর একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এটা বুঝতে পারছেন? বুঝতে কোনো সমস্যা হয়েছে এটা? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এফডিএম এর একটা উদাহরণ। সেম ভাবে আমরা টিডিএম এ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর কথা যদি আমরা চিন্তা করি, যে লার্জ রুম ডিভাইডেড আপ ইনটু স্মল রুমস, বড় রুম যেটা আছে সেটাকে কতগুলো স্মল রুমে ভাগ করা হলো আগেরটার মতোই। আচ্ছা, এখন প্রত্যেক রুমে 3 পেয়ারস অফ পিপল আছে। এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইচ পেয়ার অফ যে পিপল গুলো আছে তাদেরকে আমরা একটা টাইম দিয়ে দিব 20 সেকেন্ড, যে আপনারা আপনাদের পেয়ারের সঙ্গে 20 সেকেন্ড কথা বলতে পারবেন। তাহলে এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরেরটা হচ্ছে সিডিএমএ, এটা ছিল কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে হচ্ছে কোনো রুম টুমের কোনো কিছু দরকার নাই, একজনের সঙ্গে অন্যজন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলবে। সো একজন জাপানিজ, একজন চাইনিজ, একজন ইংলিশ, বেঙ্গালি। সো তাহলে একজনের সঙ্গে অন্যজনের কথা কনফ্লিক্ট হবে না। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এফডিএমএ, টিডিএমএ আর সিডিএমএ টা বোঝানো হলো। তাহলে আশা করি আপনাদের যদি কোনো একটা রিয়েল লাইফ এক্সাম্পল আসে তাহলে আপনারা লিখতে পারবেন। এখন আচ্ছা, এই যে ছবিটা ছিল আপনাদের দেখলে মনে পড়বে, এটা ছিল টোটাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এখানে একটা কনসেপ্ট একটু আপনাদের ক্লিয়ার থাকা লাগবে যে দেখেন এখানে একটা গ্রাফের ফিগার আছে, কিন্তু এটা টাইম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এইটা কিন্তু বিভিন্ন ডোমেইনে মেজার করা যায়। এটা আমরা টাইম ডোমেইন হিসাব করছি, এরপরে ফ্রিকোয়েন্সি ডোমেইন শিখবো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আপনারা কি আমার কথা এখন শুনতে পান? জি স্যার। আসলে আসলে বিষয়টা আমি আবার আপনার সাথে সরি বলতেছি, এই জন্য আমি তো মানে ফোনের নেটে কানেক্ট হয়েছিলাম, এখন তো মোবাইলে কল আসলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার ওয়াইফাই তে কানেক্ট হয়েছি, কাইন্ডলি আপনারা কিছু মাইন্ড করবেন না এই আপনার জন্য। না স্যার, প্রবলেম নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার যেটা বলতেছিলাম যে আমাদের ডোমেইনের একটা বিষয় আছে, দেখবেন এই ক্লাসেরই লাস্টের দিকে আমরা ডোমেইন নিয়ে আলোচনা করব, যে টাইম ডোমেইন, ফ্রিকোয়েন্সি ডোমেইন। এটা হচ্ছে আমরা টাইমের এক্সিসে কাজ করতেছি, এজন্য এটা হচ্ছে টাইম ডোমেইনের একটা, এই যে ফিগারগুলো সবই টাইম ডোমেইনে আছে। যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতাম তাহলে এক্স এক্সিস বরাবর আমরা ফ্রিকোয়েন্সিটা লিখতাম। তো এখানে দেখেন একটা বিষয়, তো ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আমরা এই যে টোটাল স্পেসটাকে ফ্রিকোয়েন্সি বেসিসে ডিভিশন করা হয়েছিল। এখানে প্রত্যেকটা কালার হচ্ছে একজন ইউজার। আর টিডিএমএ তে এগুলো আপনাদের আগেও দেখানো হয়েছে, টিডিএমএ তে হচ্ছে টাইম এক একজন ইউজারের জন্য ফ্রিকোয়েন্সি ফুল আছে, বাট টাইমটা ডিফারেন্ট। আর সিডিএমএ দেখেন ফুল টাইম, ফুল ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের বিভিন্ন কোডের মাধ্যমে হচ্ছে বলে একজনের সঙ্গে অন্যজনেরটা ডিফারেন্সিয়েট করা সম্ভব। তো আপনারা যে এগুলো আরেকবার রিভাইজ হয়ে গেল, তো এখানে দেখেন এখানে কিছু বোরিং জিনিসপত্র আছে, যেটা হচ্ছে টিডিএমএ। এখন টিডিএম এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো আপনাদের একটু পড়তে হবে, এগুলো আপনাদের লিখতে হয়তো বা 1-2 মার্কের আসতে পারে। তো এগুলো মনে রাখার দরকার নাই, একবার পড়বেন, যতটুকু মুখস্থ মনে থাকে 2-3টা তাই লিখবেন, বিকজ মুখস্থ জিনিসটা আমি কখনো অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু কিছু করার নাই, কোর্সটা এরকম। এখানে আর এক্স মানে রিসিভার, টিএক্স মানে সেন্ডার বোঝায়। তো এখানে এই দুটার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমাদের দেওয়া আছে, যে সেন্ডিং যে এন্ডটা সেখানে 824 থেকে 849 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি থাকে, আর রিসিভার এন্ডে থাকে 869 থেকে 894 মেগাহার্জ। এখানে 832টা চ্যানেলে বিভক্ত হয় এবং প্রত্যেকটাতে 30 কিলোহার্জ ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ রেটটা দেওয়া থাকে, আর প্রত্যেকটা চ্যানেলে 3 জন ইউজার থাকে। এখন দেখেন আপনারা কি পিএসকে এটার নাম শুনছেন? ফেজ শিফট কিং, এটা তো পড়ার কথা, যেহেতু ডাটা কমিউনিকেশন কোর্সটা করছেন। জি স্যার। জি স্যার, ফেজ শিফট কিং, পড়েছি। হ্যাঁ, এখানে তারই একটা আর একটু মডিফাইড ভার্সন ডিকিউ পিএসকে। এটা ডিকিউ পিএসকে টা এখানে ইউজ করা হয়। এখন ডিকিউ পিএসকে হচ্ছে ডিফারেনশিয়াল কোয়াড্রেচার ফেজ শিফট কিং। এটা জাস্ট এটুকু জানলেই হচ্ছে যে এখানে এই মডুলেশন স্কিমটা ইউজ করা হয়, এর বেশি লাগবে না। এটা বিট রেট হচ্ছে 48.6, এটা ধরেন এমসিকিউ তে একটা দিতে পারি, তো আপনারা যে কোনো ওয়েতে কষ্ট করে একটু মনে রাখেন, এটা ফিউচারে তো আপনাদের আর লাগবে না যে এমসিকিউ গুলোতে পার করো, যে এমসিকিউ যেহেতু দুইটা স্টেপেই আছে, সিটি তেও আছে, সামনে আবার মিডিয়াও বেশ কিছু মার্কসের থাকবে। আর এটাতে কোন সিস্টেম ইউজ করা হয়? অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, এটা ইউজ করা হয় এখানে। আর এখানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং না, কিন্তু ডুপ্লেক্সিং। এটা টাইম ডিভিশন, এইটার ডিটেইলস আমরা যাচ্ছি না, আমি শুধু জেনে রাখতেছি যে এটাতে কোন জিনিসটা ইউজ হয়। টাইম ডিভিশন ডুপ্লেক্সিং ইউজ হয়। এর ডিটেইলস যদি যাওয়া হয়, এগুলো আশা করি আপনারা মোটামুটি ডাটা কমিউনিকেশন শিখে আসছেন, না থাকলে এই টার্মগুলো এখন আসতো না। না হলে এখন এই ডিকিউপিএস শেখানোর জন্য একটা ক্লাস লাগবে আমাদের, সবকিছুই শেখা সম্ভব হবে না তাহলে। এখন তাহলে আমরা দেখি যে এই যে 3টা মাল্টিপল অ্যাক্সেস সিস্টেম দেখলাম, প্রত্যেকটা কিছু সুবিধা অসুবিধা, এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন অ্যাডভান্টেজ গুলা কি আছে? ফ্লেক্সিবল বিট রেট, এটাতে আমরা বিট রেট যেটা, এটা আমরা ফ্লেক্সিবল ভাবে নিয়ন্ত্রণ করে দেয়, এবং অনেক হ্যান্ডি বিষয়টা। আচ্ছা, এখন দেখি এটা জানেন কিনা আপনারা, লো ফ্রিকোয়েন্সি গার্ড ব্যান্ড রিকোয়ার্ড। গার্ড ব্যান্ড সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? জি স্যার। গার্ড ব্যান্ড সম্পর্কে আইডিয়া আছে কারো? গার্ড ব্যান্ড স্যার পড়েছি, বাট ভুলে গেছি স্যার, একটু ভুলে পড়লে। গেছে? আচ্ছা, আমি আপনাদের মুখেই বলি, আশা করি বুঝতে পারবেন গল্পের মতো, তারপরে বুঝতে অসুবিধা হলে বলবেন। সাপোজ ধরেন আমাদের কাছে এটা ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ আছে 10, 0 থেকে 10 পর্যন্ত। এখন আপনি যদি 10 পর্যন্ত যদি থাকে, আপনি যদি এক একটা চ্যানেল বানালেন, প্রত্যেকটা চ্যানেলে আপনি হিসাব করলেন আমি
প্রত্যেকটা চ্যানেলে আপনি ফ্রিকোয়েন্সি দিবেন 2 হার্জ, তাহলে তিনটার জন্য লাগবে হচ্ছে 3 দুগুণী 6 হার্জ, আর আপনার 4 হার্জ ফাঁকা আছে। এখন আপনি যদি একটা চ্যানেলের সঙ্গে অন্য ছবিটাতে যাই, এই যে সাপোজ এই জায়গাটা চিন্তা করেন, এখানে ধরেন কতগুলো আছে, সাপোজ 100 আছে, 10টা আছে, প্রত্যেকটাতে 10 হার্জ করে ব্যান্ডউইথ দেওয়া আছে। এখন যদি এই দুটা সাপোজ এটা আছে 0 থেকে 10, 10 থেকে 20, যে মাঝে কোনো গ্যাপ না রাখা হয় দুটা ফ্রিকোয়েন্সির ভিতরে, সো একটার সঙ্গে অন্যটা ওভারল্যাপ বা একটা নয়েজ মানে একটার সিগন্যাল অন্যটায় নয়েজ সৃষ্টি করতে পারে। সো এই জন্য একাধিক ফ্রিকোয়েন্সি পাশাপাশি থাকলে এদের ভিতরে কিছুটা গ্যাপ রাখা হয়। সাপোজ 0 থেকে 10 রাখলাম, এর পরটা আমি 2 হার্জ ফাঁকা রাখলাম, 2 হার্জ এমটি রেখে তারপরে আমি আবার 10 হার্জ দিলাম, 12 থেকে 10 দিলে যা হয় সেটা দিলাম। এই যে মাঝে যে গ্যাপটা রাখা হয় এটাকে বলে গার্ড ব্যান্ড। সো এইটা ডাটা কমিউনিকেশনে ছিল, এর ম্যাথও ছিল, এই জন্য আমি আর এটার জন্য এখানে কোনো কিছু রাখি নাই, আপনারা মুখে হয়তো বুঝতে জি পারবেন। স্যার। হ্যাঁ, আশা করি আপনাদের মাথায় আসছে বিষয়টা। এই গার্ড ব্যান্ডটা হিসাব রাখার দরকার হয়। আমরা যখন এফডিএম এটা শিখবো তখন দেখবেন যে গার্ড ব্যান্ডের কথা আছে, কিন্তু টিডিএম এ যেটা, টিডিএম তে গার্ড ব্যান্ডের রাখার দরকার হয় না। আচ্ছা, নো নিড ফর আচ্ছা, তারপরটাকে নো নিড ফর প্রিসাইজ ন্যারো ব্যান্ড ফিল্টার্স। এখানে ন্যারো ব্যান্ড ফিল্টার্স এরও কোন ধরনের দরকার হয় না। গার্ড ব্যান্ড এইটা খুবই ইম্পর্টেন্ট, যে গার্ড ব্যান্ড কোনটায় লাগে আর কোনটায় লাগে না। ইজি ফর মোবাইল আর বেস স্টেশনস টু ইনিশিয়েট এন্ড এক্সিকিউট হ্যান্ডস অফ। হ্যান্ডস অফ এর কথা কি মনে আছে? আমরা তো লাস্ট জি ক্লাসে, স্যার। জি হ্যাঁ স্যার, মনে আছে। ঠিক আছে, তাহলে আমি জিজ্ঞেস করছি, মনে থাকলে হচ্ছে। এইটার হ্যান্ডস অফ করার বিষয়টা অনেকটা সহজ, খুব সহজেই ইনিশিয়েট করা যায় হ্যান্ডস অফটা। তারপরে এক্সটেন্ডেড ব্যাটারি লাইফ, এটা ইউজ করলে ব্যাটারি লাইফটা এক্সটেন্ড করে। টিডিএমএ ইনস্টলেশন আফটার সেভিংস ইন বেস স্টেশন ইকুইপমেন্ট স্পেস এন্ড মেইনটেনেন্স। সহজ কথায় এই কাজগুলো হচ্ছে টিডিএম এর জন্য সহজ, ইনস্টল করা, মেইনটেনেন্স করা, সবকিছুই মেইনটেনেন্স করা সহজ টিডিএম এর জন্য। the most cost effective technology for upgrading a current analog system to digital। আচ্ছা, আমাদের একটা অ্যানালগ সিস্টেমকে আমরা ডিজিটালে কনভার্ট করতে চাই, তাহলে সবথেকে কস্ট ইফেক্টিভ সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, আপনাদের যদি কথা শুনতে কোনো সমস্যা হয় নেটওয়ার্কে, আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, আপনারা এখন মোটামুটি অনেকেই উপস্থিত আছেন, আশা করি অ্যাটেন্ডেন্সটা এখন নিয়ে নেওয়া যায়। আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, যদি কেউ মিস যান আপনাদের অ্যাটেন্ডেন্সের নিচে কমেন্ট করে দিবেন ক্লাসরুমে। আচ্ছা, এগুলো আমরা দেখলাম অ্যাডভান্টেজ, তাহলে বুঝতে পারতেছেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসার মতো আছে। তো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন মেইনলি যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে। ধরেন যদি 5 মার্কসের দেওয়া হয়, যে 5 মার্কসের অ্যাডভান্টেজ লেখেন না, 5 মার্কসের অ্যাডভান্টেজ শুধু দেওয়া যায় না, যে দেখো দুইটা কোশ্চেন একসাথে দেওয়া হলো সাপোজ, তাহলে একটাতে আসে আপনার 2.5 করে, 2.5 করে আসলে আপনি তিনটা না চারটা লিখলেই মোটামুটি ফুল মার্ক পাবেন। অ্যাডভান্টেজে যদি দুইটা কোশ্চেন মার্কস করে আসে তাহলে একটার জন্য 2.5 আর অ্যাডভান্টেজের জন্য 2.5। সো আপনার চারটা লিখলেই ফুল মার্ক পাবেন। আর চারটা বেশি লিখলেও ক্ষতি নেই, বাট চারটা কম লিখলে দেখা গেল 2 দিলাম, বা যত কম লিখবেন ওইভাবে মার্কটা আনুপাতিক হারে কমে যাবে। এখন ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু আমরা দেখি। রিকোয়ার্স নেটওয়ার্ক ওয়াইড টাইমিং সিনক্রোনাইজেশন। এখানে নেটওয়ার্ক ওয়াইড টাইমিং সিনক্রোনাইজেশনটা আমাদের দরকার হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। রিকোয়ার্স সিগন্যাল প্রসেসিং, ম্যাচড ফিল্টারিং এন্ড কোরিলেশন ডিটেকশন। আচ্ছা, এখানে সিগন্যাল প্রসেসিং বা সহজ কথা এখানে সিগন্যাল প্রসেসিং জনিত কিছু জটিলতা আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা লাস্টেরটাকে দেখি মাল্টিপাথ ডিস্টরশন। আচ্ছা, ডিস্টরশন কি বোঝেন আপনারা? কেউ কি ডিস্টরশন সম্পর্কে জানেন? না স্যার, ডিটেকশন তো জানি না। আচ্ছা, ডিস্টরশন সহজ কথা, যেন একটা শেপ আছে, কোনো কারণে শেপটা যদি বিকৃতি ঘটে, শেপ আছে আপনার কাছে, শেপটা যদি বিকৃতি ঘটে, যেমন সিগন্যালটা পাস করি আমরা, সিগন্যালও তো অন কাইন্ড অফ শেপ, সাইনোসয়েডাল শেপ অথবা আপনার অন্য একটা শেপ হলো।
তো আপনার মাল্টিপাথ ডিস্টরশন, এইটা হচ্ছে মাল্টিপাথ ডিস্টরশন হচ্ছে যদি আমাদের বিভিন্ন পথে ডাটাটা যায়, যাওয়ার সময় আমাদের এই আমাদের সিগন্যাল আছে, সিগন্যালের শেপটা চেঞ্জ হয়ে যায়, এটা একটা প্রবলেম। ডিমান্ডস হাই পিক, তাহলে যদি আপনার এমসিকিউ তে আসে মাল্টিপাথ ডিস্টরশন হয় কোন সিস্টেমে, তাহলে অ্যান্সার হবে কি টিডিএম এ। কোনগুলো ইম্পর্টেন্ট আপনারা আমার ক্লাস করলেই বুঝতে পারবেন, বা নিজেরাও পড়লে বুঝতে পারবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট। ডিমান্ড হাই পিক পাওয়ার অন আপলিঙ্ক ইন ট্রানজিয়েন্ট মোড, এটা হচ্ছে হাই পিক পাওয়ার রিকোয়ার করেছে। পিক পিক পাওয়ারটা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি একটু বলি। অ্যামপ্লিটিউডের বিষয়টা তো জানেন, অ্যামপ্লিটিউড হচ্ছে বিস্তার, একটা সিগন্যালের ম্যাক্সিমাম যত হাইট পর্যন্ত যায়, ম্যাক্সিমাম থেকে মিনিমাম, এই টোটালটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এখন এর ভিতরে যেটা পিক পয়েন্ট একদম উপরে, ওই 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 যে পিক পয়েন্ট, ওই জায়গাটাতে পাওয়ার সব থেকে বেশি লাগে, এইটা একটা টিডিএম এর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা আমরা চলে আসি এরপরে এফডিএম এ, এটা বললাম টিডিএম, এখন চলে আসছি আমরা এফডিএম তে। এফডিএম এর জন্য দেখেন আরএক্স বলতে তো বোঝায় রিসিভ, আর টিএক্স বলতে সেন্ড বোঝায়, বা এর একটা নাম আছে, ট্রান্সমিট। টিএক্স মানে সেন্ড বুঝালো, কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে ট্রান্সমিট, আর আরএক্সটা হচ্ছে রিসিভ। তো এই দুটার জন্য এইরকম কিছু কনফিউজিং যেগুলো যেগুলো পিওর মুখস্থ করা লাগে, এরকম কোনো কিছু আপনাদের দিব না, যে এরকম আসবে না যে এফডিএম এর ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি কত, এত এত হার্জ, যেরকম দিব না। ম্যাক্সিমাম এরকম দিতে পারি যে কোন শিফট কিং মডুলেশন স্কিমটা ইউজ করা হয়, বা কোন মডুলেশন স্কিমটা ইউজ করা হয়, দিয়ে দিলাম পিএসকে, কিউপিএসকে বা ডিকিউপিএস, এই টাইপের যেগুলোতে আপনার প্রেশার হয়। এটা আসলে যারা মেডিকেল স্টুডেন্ট তারা মুখস্থ করতে পারে, আমাদের জন্য এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো তো বইতেই লেখা আছে। আগেরটার মতোই এফডিএম তে 832টা চ্যানেল ইউজ হচ্ছে, এবং যেখানে প্রত্যেকটার জন্য 30 কিলোহার্জ ফ্রিকোয়েন্সি বরাদ্দ থাকে, এবং সঙ্গে প্রত্যেকটা চ্যানেলে 3 জন ইউজার। এখানে আগেরটার মতোই ডিকিউপিএস মডুলেশন স্কিমটা ইউজ করা হয়, বিট রেট 48.6, এটা এও আগেরটার মতোই এএমপিএস সিস্টেম ইউজ করা হচ্ছে। আর আগেরটাই ছিল, আচ্ছা যেহেতু ফ্রিকোয়েন্সি রিলেটেড এজন্য ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং ইউজ করা হয়। আগেরটাই ছিল টাইম ডিভিশন ডুপ্লেক্সিং, আর এটাতে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, মিল আছে নামটার সঙ্গে। আর আইএসআই ইজ লো, এটা একটা ফিচার, ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, এর বিষয়ে ডিটেইলস আমরা জানতে যাচ্ছি না, এইটা হচ্ছে লো। এখানে আগেরটাই কি এরকম কিছু ছিল নাকি? আইএস, আচ্ছা এটাই ছিল হচ্ছে ইন্ট্রিম স্ট্যান্ডার্ড ছিল, বাট এটা আবার নতুন একটা আছে আইএসআই। ওকে, তো এখন আমরা যে অ্যাডভান্টেজ আছে এটার সেগুলো আমরা একটু দেখি। ইফ চ্যানেল ইজ নট ইন ইউজ ইট সিটস আইডল। আচ্ছা, তো আপনারা তো জানেন যে এফডিএমই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটাকে বিভিন্ন ভাবে ভাগ করি। তাহলে যদি কোনো কারণে একটা ফ্রিকোয়েন্সি ইউজ না হয়, যেটা আমরা এখানে দেখতেছি, সাপোজ নিচের এই কয়টা ইউজ হচ্ছে, উপরে এগুলো ইউজ হচ্ছে না, তাহলে উপরে এইগুলো হচ্ছে ফাঁকা থাকবে, এইগুলো আইডিয়াল অবস্থায় থাকবে, যেটা আমরা রিইউজ করার সুযোগ আছে। এটা হচ্ছে একটা সুবিধা। চ্যানেল ব্যান্ডউইথ ইজ রিলেটিভলি ন্যারো, এখানে চ্যানেল ব্যান্ডউইথ যেহেতু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চ্যানেল ফিক্সড করে দিচ্ছি ফ্রিকোয়েন্সির একটা লিমিট দিয়ে, এটা হচ্ছে ন্যারো, এটা অ্যারাউন্ড 30 কিলোহার্জ এর মতো। সিম্পল আচ্ছা সিম্পল অ্যালগরিদমেটিক্যালি এন্ড ফ্রম এ হার্ডওয়্যার স্ট্যান্ড পয়েন্ট। আচ্ছা, দুটো দিক থেকেই, অ্যালগরিদমের দিক থেকে চিন্তা করলে এবং হার্ডওয়্যারের দিক থেকে চিন্তা করলে এটা যথেষ্ট সিম্পল। fairly efficient when the number of station is small and the traffic is uniformly constant। আচ্ছা, যদি স্টেশনটা কম হয় এবং ট্রাফিকটা আমাদের কনস্ট্যান্ট হয়, যে আমাদের এতটুকু ব্যান্ডউইথ দরকার অলওয়েজ, এরকম যে ফিক্সড রেট হয়, ডাইনামিক না হয়, তাহলে আমাদের বিষয়টা আমাদের জন্য খুবই এফিশিয়েন্ট। Capacity increase can be obtained by reducing the information bit rate and using efficient digital code। আচ্ছা, আমরা ইচ্ছা হলে এটার ক্যাপাসিটি ইনক্রিজ করতে পারি ইনফরমেশন বিট রেট এবং
ইফিশিয়েন্ট ডিজিটাল কোড ইউজের মাধ্যমে। আরেকটা নো নিড ফর নেটওয়ার্ক টাইমিং, আমাদের এখানে টাইমের সাথে সিনক্রোনাইজড করার কোনো দরকার নাই, যে সমস্যাটা টিডিএমএ তে ছিল। নো রেস্ট্রিকশন রিগার্ডিং দ্য টাইপ অফ বেসব্যান্ড অর টাইপ অফ মডুলেশন, আচ্ছা আমাদের কোন ধরনের মডুলেশন ইউজ করতে হবে এর উপরেও কোনো ধরনের রেস্ট্রিকশন নাই এফডিএমএ তে। তো এফডিএম এর জন্য এগুলো হচ্ছে আমাদের সুবিধা। তো এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো একটু আমরা দেখি। ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য প্রেজেন্স অফ গার্ড ব্যান্ডস। গার্ড ব্যান্ডস এর সম্পর্কে একটু আগেই বললাম। এই গার্ড ব্যান্ড এর এটা ছিল হচ্ছে আমাদের সুবিধা। গার্ড ব্যান্ড যেটা এটা ছিল আমাদের টিডিএম এর জন্য সুবিধা। requires right RF filtering to minimize adjacent channel interface. ওকে, তো এখানে শুধুমাত্র আমাদের গার্ড ব্যান্ড হলে হবে না। আচ্ছা কেউ একজন মেসেজ দিয়েছেন, ওকে আপনি তাহলে নামাজ শেষ করে আসেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অ্যাটেন্ডেন্স থেকে মিস হন তাহলে কমেন্ট করে দিবেন কাইন্ডলি, তাহলেই হবে। এখানে আমাদের যেমন গার্ড ব্যান্ডের দরকার হয়, সাথে সাথে যাতে দুইটা চ্যানেলের ভিতরে ইন্টারফেয়ার না হয়। আচ্ছা অন্য কেউ মেসেজ দিচ্ছেন নাকি উনি মেসেজ দিচ্ছেন? আচ্ছা ওকে ঠিক আছে, আপনি যান নামাজ শেষ করে আসেন। এখানে একটা আরএফ ফিল্টারিং, আচ্ছা আরএফ এর ফুল মিনিংটা কি আগেরটা দেওয়া ছিল? আচ্ছা যাই হোক, একটা ফিল্টারিং এর প্রয়োজন হবে চ্যানেলগুলোতে ইন্টারফারেন্স না করে, এজন্য ফিল্টারিং এর প্রয়োজন হয়। ম্যাক্সিমাম বিট রেট পার চ্যানেল ইজ ফিক্সড, এইটা কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে প্রত্যেক চ্যানেলের জন্য বিট রেট যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড। আচ্ছা এখানে একটা সবথেকে বড় অসুবিধা দেখেন, ডাজ নট ডিফার সিগনিফিক্যান্টলি ফ্রম অ্যানালগ সিস্টেম। আমাদের যে অ্যানালগ সিস্টেম আছে সেটার থেকে কিন্তু এফডিএম ইউজ করলে খুব বেশি ডিফার হবে না। তাহলে এটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট, আপনাদের দিয়ে দেওয়া হয় যে কোন সিস্টেমটা আসলে ইউজ করলে অ্যানালগ সিস্টেমের মতোই হবে, তাহলে তিনটার ভিতরে এফডিএম এটা হচ্ছে অ্যানালগের মতোই। আচ্ছা তারপরে আমরা চলে আসি সিডিএমএ তে। সিডিএমএ তো এখানে এর জন্য রিসিভ এন্ড ট্রান্সমিট এন্ড দুইটা এন্ডে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। রিসিভ এন্ডে 869 থেকে 894 মেগাহার্জ, আর ট্রান্সমিট এন্ডে 824 থেকে 849 মেগাহার্জ। এখানে 20টা চ্যানেল ইউজ হয়, স্পেসটা হচ্ছে 1250 কিলোহার্জ। এইটাতে আবার ইউজারের সংখ্যা বেশি মনে হচ্ছে, 798 ইউজার পার চ্যানেল। দেখি তো উপরে গুলাতে কেমন ছিল, আপনাদের তো মনে থাকার কথা না, 3 ইউজার পার চ্যানেল ছিল। আর এখানে আচ্ছা এখানে তো বেশি হবেই, যেহেতু সবাই একই চ্যানেল ইউজ করতে পারতেছে, এজন্য 798 ইউজার ইউজ হয় এখানে। এখানে কিউপিএসকে বা অফসেট ও কিউপিএসকে, এই অফসেট ও কিউপিএসকে এর আরেক নামই হচ্ছে কিউপিএসকে। তাহলে কিন্তু অন্যটার সঙ্গে উপরের দুটো ইউজ হতো কিউডিপিএসকে, আর এটাতে ইউজ হচ্ছে না, উপরের গুলোতে ইউজ হতো ডিকিউপিএসকে, আর এটাতে ইউজ হচ্ছে কিউপিএসকে। সো এই ডিফারেন্সটা এই কোন মডুলেশন স্কিম ইউজ হচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে। বিট রেট কত? 1.2288 মেগাবিট পার সেকেন্ড বিট রেট ইউজ হয়। আইএস 95 স্ট্যান্ডার্ড। আইএস এর কনসেপ্ট আমরা আগেই কোনো একটা দেখছি। অপারেটস এট বোথ 800 এন্ড 1900 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডস, এটা বোথ এই দুটো মেগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করতে পারে। এগুলো হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সিডিএমএ। তো এখানে একটা অপারেশন আছে দেখেন, এটা একটু আমরা বুঝি। আপনারা যদি কেউ ঠিক মতো ক্লাসে মনোযোগ না দিয়ে থাকেন তাহলে এটাতে একটু মনোযোগ দেন, এটা একটু বোঝার বিষয় আছে। এগুলো যেমন মুখস্থ করার বিষয়, এটা সেরকম না। সিডিএমএ এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এক্সাম্পল অফ ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, কিভাবে ডাটাটা কোডিং এর মাধ্যমে সেন্ড করা হয় এবং কোডিং এর মাধ্যমে রিসিভ করা হয়। যে জিনিসটা বলা হলো যে এখানে একটা কোড ইউজ করা হয় যাতে করে সবাই সব সময় সব ফ্রিকোয়েন্সি ইউজ করলেও একটার সঙ্গে অন্যটা মিক্স আপ না হয়ে যায়, সেই সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে। আমাদের সাপোজ ডাটা আমরা সেন্ড করব ট্রান্সমিটার মানে যেটা টিএক্স, সেখানে ডাটা আছে এরকম 01001011। তো এটাকে আমরা লোকালি জেনারেটেড পিএনবি স্ট্রিম একটা আছে, এটা সে আমাদের ধরে আছে
কোডিংটা, যে কোডিং এর সঙ্গে মিক্স আপ করে আমরা সেন্ড করব, সেই কোডিংটা হচ্ছে এটা। তো আর এখানে যেটা দেখানো হয়েছে, এখানে হচ্ছে 0 হলে ভোল্টেজ হাই দেখানো হয়েছে আর 1 হলে ভোল্টেজ লো দেখানো হয়েছে। এইভাবে এখানে দেখানো, এই জন্য একবার আপ একবার হচ্ছে ডাউন আছে। দেখেন নিচের এইটাও সেম ভাবে আছে, 0 হলে সেখানে হাই, 1 হলে লো। দেন আমরা কি করছি, দেন ট্রান্সমিটেড সিগন্যালটা ওই দুটো এক্সর। আচ্ছা, এক্সর এর বিষয়টা কি আপনাদের মনে আছে? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। কেউ একজন এক্সর এর আউটপুট একটু বলেন। এ আর বি দুইটা ইনপুট আছে, এ আর বি দুইটা ইনপুটের জন্য এক্সর এর আউটপুট কখন কি রকম হয়? এটা কি মনে আছে আপনাদের? কথা বলেন, না মনে থাকলে সমস্যা নাই। আর এখন তো মনে নাই আপাতত। আচ্ছা ঠিক আছে, এক্সরটা আছে, আমি গুগলে যে দেখানো যায় বা আপনাদের এখানে লিখেও দেখানো যায়। আচ্ছা আমি মুখে বলি তারপরে দেখে, আপনার অনেকের তো মনে আছে যে বিজোড় সংখ্যা 1 যদি থাকে তাহলে এক্সর এর আউটপুট হয় 1, বাকি সময় আউটপুট হবে 0। আপনারা কি নোটপ্যাডের ফাইলটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি সহজে বুঝাই। ধরেন এ বি দুইটা ইনপুট আছে, দুইটাই যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট হবে 0। যদি একটা 0 একটা 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 1। আমি এখানে 4টা কম্বিনেশনে লিখে দিচ্ছি, তাহলে আপনারা আর কনফিউজড হবেন না, কারণ এই জিনিসটা ওখানে আছে। ওকে, আপনাদের বোঝার জন্য আমি উপরে একটু এ বি লিখে দিই। এটা ধরেন এ, এটা বি, আর এটা হচ্ছে আপনাদের আউটপুট সি। এটা হচ্ছে নোটপ্যাড তো দেখা যাচ্ছে না স্যার। কি বললেন, তো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি নোটপ্যাড দেখাচ্ছি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের এ বি হচ্ছে ইনপুট আর সি হচ্ছে আউটপুট। তাহলে এক্সর যদি আমরা করি, দেখেন 0 0 হলে আউটপুট 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, আর 1 1 হলে 0। তো এইটা হচ্ছে সিস্টেমটা এরকম যে বিজোড় সংখ্যক 1 যদি থাকে তখন আউটপুট হয় 1, জোড় সংখ্যা থাকলে 0 হয়। যেহেতু এখানে একটাও নাই, মানে শূন্যটা আছে, শূন্যটা জোড় সংখ্যা আমরা জানি, তাহলে আউটপুট হচ্ছে 0। আর দুটো 1 আছে, দুটো থাকা মানে জোড়, এটা হচ্ছে 0। এখানে একটা আছে, এখানে একটা আছে, বিজোড় সংখ্যক আছে, তাহলে আউটপুট হবে 1। এটা আপনাদের জোড় বিজোড় দিয়ে জন্য বুঝালাম। যদি আপনাদের 3টা 4টা ইনপুটও থাকে তাহলে এই কনসেপ্টটা